নয়ডার 10 টাকার গরম চা। তো গতকালই আমি একটা আলোচনা করেছিলাম 3 টাকার চা আর 10 টাকার চা। তো ভাবিনি যে আজকে আবার সেই চা নিয়ে একটা আলোচনা করতে হবে। 10 টাকার চা, নয়ডার চা, গরম চা। বহু বছর আগে আমি একটা গরম ভাত বলে একটা গল্প পড়েছিলাম। কার লেখা মনে করতে পারছি না, খুব সম্ভবত মানিক বন্দ্যোপাধ্যায়। গরম ভাত, ভুলও হতে পারি, তবে যতদূর মনে হচ্ছে এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। গরম ভাত, বা জানি না, সুনীলেরও হতে পারে, বা খুব সম্ভবত মানিকেরই। যাকে যেটা ঘটনা হচ্ছে সেটা মানে গল্পটা ছিল হচ্ছে এই আর্থসামাজিক একটা বৈষম্য নিয়ে। এবার নয়ডার গরম চা কেন বলছি, এমন নয় যে আমি নয়ডা সম্পর্কে কিছুই জানি না। আমি নিজে নয়ডাতে ছিলাম, বেশ কিছুদিন ছিলাম, কয়েক মাস তো ছিলামই, কর্মসূত্রে ছিলাম নয়ডাতে, একদম খোদ নয়ডাতে ছিলাম। তো এই যে 10 টাকার চা নিয়ে আমরা গতকাল একটা আলোচনা করেছিলাম, সেটা যদি শুনে থাকেন তাহলে এই আলোচনাটা একটু বুঝতে পারবেন। এই 10 টাকার চা এবার নয়ডাতে কেন সমস্যাটা হচ্ছে, কারা করাচ্ছে আমি জানি না, না জেনে বিশেষ বলা উচিত নয়। কিন্তু যেটা মূলত বোঝা যাচ্ছে, অন্তত সূত্রটা হচ্ছে যে আর্থিক বৈষম্য। ঠিক আছে, মানে যারা ওয়ার্কিং ক্লাস বা ব্লু কলার্ড, তাদের যে ন্যূনতম স্যালারি, সেটা নয়ডার পক্ষে যথেষ্ট নয়। এবার আপনি বলতে পারেন এতে এর ইন্ধন আছে, তার ইন্ধন আছে, চাঁদ মামার ইন্ধন আছে, সূর্যের ইন্ধন আছে। সেই দেখুন, ইন্ধন একটা যদি কোথাও যদি একটা খড় না থাকে, সেখানে তো কেউ আগুন জ্বালাতে পারে না। ধরুন কেউ একটা বললেন এখানে গিয়ে দেশলাইটা ফেলে দিয়েছে, কেউ বা লাইটারটা ফেলে দিয়েছে, তো লাইটার বা দেশলাই তো জলে ফেললে সেটা জ্বলবে না। তো সেখানে একটা মজুদ থাকতে হবে, একটা আগুন জ্বলার একটা রসদ থাকতে হবে। এবার কেউ আগুনটা সেই সূর্যের তাপেও জ্বলে যেতে পারে, যেভাবে জঙ্গলে হয় ওয়াইল্ড ফায়ার্স, বা অনেক সময় ধরুন অসাবধানতাবশত জ্বলে যেতে পারে। কেউ বনভোজন করতে গেল, ওই আগুন থেকে জঙ্গলে আগুন লেগে গেল। তো এই যে বৈষম্য থেকে কেন এটা হয়, এটা একটু বোঝার দরকার আছে। আমি চেষ্টা করছি একদম উত্তেজনাকে সরিয়ে দিয়ে ডিভেন্ট করে একটা ঠান্ডা মস্তিষ্কে আলোচনা করার। কেননা আমি যেটা মনে করি যে উত্তেজিতভাবে কিছু বলাও ঠিক নয়, উত্তেজিতভাবে শোনাও ঠিক নয়, তাহলে শিক্ষা দেওয়াতেও খামতি থাকে, শিক্ষা নেওয়াতেও খামতি থাকে। দেখুন, একটা জিনিস প্রথমে আমরা বুঝতে হবে যে কলকাতার মজাটা কী। কলকাতা একটা সোশ্যালিস্ট কান্ট্রি, সোশ্যালিস্ট একটা সিটি, বা বাংলা একটা সোশ্যালিস্ট একটা স্টেট, যেখানে সবার জন্যই কিন্তু বেঁচে থাকার একটা উপাদান আছে, বা একটা সম্বল আছে, বা একটা উপায় আছে তাদের। মানে যে ফুচকা বেচছে সেও যেমন বেঁচে থাকতে পারে, যে একটা আইটি কোম্পানির বড় পদে আছে সেও বেঁচে থাকতে পারে, বা যে নর্মাল একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করছে, বা ব্যাংকের অফিসার বা ব্যাংকের ক্লার্ক, সবাই বেঁচে থাকতে পারে এই 3 টাকার চা থেকে 10 টাকার চা, 20 টাকার চা, 25 টাকার চা। আমি যেখানে, আমার বাড়ি কলকাতায়, ওখানে 25 টাকার চাও বিক্রি হয়, 30 টাকার চাও বিক্রি হয়, 15 টাকার চাও বিক্রি হয়, সমস্ত অপশানই রয়েছে। তো কলকাতাতে এমনভাবে সোশ্যালিজমটাকে ইমপ্লিমেন্ট করে রেখেছে এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে, তারও আগে যারা ছিল, বা বিগত 15 বছর ধরে যারা চালাচ্ছে সেই তৃণমূল সরকার, তারা একটা ম্যানেজ করে রেখেছে, একটা কিছুটা ব্যালেন্স করেছে বিটুইন ক্যাপিটালিজম আর বিটুইন সোশ্যালিজম। একটা সুন্দর একটা ব্যালেন্স করে এমন রেখেছে যে ইনফ্লেশন রেটটা খুব কম। এই চায়ের দামের 3 টাকার পেছনে তো অনেক সূত্র থাকে, বা অনেক উপাদান থাকে, একটা কস্ট অফ প্রোডাক্টের পেছনে অনেক ফ্যাক্টার্স থাকে, রানিং কস্ট থাকে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট থাকে, ওভারহেড কস্ট থাকে, সবগুলো মিলিয়ে এমনভাবে ম্যানেজ করছে যে 3 টাকার চাটা কিন্তু সম্ভব হচ্ছে। এবার মানুষ তাহলে কেন খেপে যাচ্ছে, গরম চা, 10 টাকার গরম চা কেন হচ্ছে? দেখুন, এটা কিন্তু মানুষের একটা স্বভাব, বা হিউম্যান মাইন্ড। আপনি যদি মনে করার চেষ্টা করেন, বেশ কয়েক বছর আগে কলকাতার চিড়িয়াখানায় একটা মাতাল ঢুকে গেছিলো একটা বাঘকে মালা পরানোর জন্য। তো সে কি বাঘকে ভয় পায় না? হ্যাঁ, সে সুস্থ অবস্থায় ভয় পায় না, কিন্তু যখন সে মাদকাসক্ত, তখন তার ব্রেনটা আর কাজ করছে না।
এত সে মদ খেয়েছে যে সামনে বাঘ রয়েছে না বাঘিনী রয়েছে নাকি কোনো নন্দিনী রয়েছে সে জানে না, সে ঢুকে গেছে। বাঘকে বাঘিনীকে শ্রীমতী নন্দিনী ভেবে সে মালা পরাতে গেছে। আপনি যদি একটা শিশুকে, এটা তো আমরা সম্ভব নয়, একটা হাইপোথেসিস বলছি, একটা শিশু যদি ভুল করে একটা বাঘের কাছে ঢুকে যায় বা গরিলার কাছে, সে দেখবেন হাসছে, সে ভাবছে মজা, কেন একটা হলুদ বড় বেড়াল বা একটা টেডি বেয়ার বিশাল বড়, সে যদি একটা গরিলার বা শিম্পাঞ্জির খাঁচায় ঢুকে যায় ভাববে একটা টেডি বেয়ার কি বড়, সে হাসতে থাকবে। তার মানে কি, ভয় কি সেইটা বোঝার মতন বুদ্ধি একটা শিশুরও থাকে না, একটা চরম মাদকাসক্ত ব্যক্তিরও থাকে না। কার থাকে? বাকি সবার থাকে, সুস্থ মস্তিষ্কের মানুষের থাকে। সে অতি ধনী হোক, মধ্যবিত্ত হোক বা অতি দরিদ্র। এবার এই যে নয়ডাতে বা ওই এখন যেসব জায়গায় হচ্ছে ফরিদাবাদ, ওইটাকে একটা দিল্লি এনসিআর বলে টেকনিক্যালি, ওটা একটা কমার্শিয়াল একটা জোন, ওটা দিল্লি এনসিআর, ওটা একটা আলাদা আপনার পড়াশোনা করে নেবেন। দিল্লি এনসিআরের মধ্যে আপনার দিল্লি রয়েছে, যেটা প্রপার দিল্লি বা নিউ দিল্লি, আপনার গুরগাঁও বা এখন যেটা গুরুগ্রাম বলে, আমি যখন ছিলাম তখন গুরগাঁওই বলতো, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ, এগুলো নয়ডা, এগুলো নিয়ে মানে কিছু হরিয়ানার কিছু সিটি আর কিছু উত্তরপ্রদেশের সিটি আর দিল্লিকে নিয়ে হচ্ছে দিল্লি এনসিআর। তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়া মাধ্যম, যে ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা সমস্ত জায়গাতেই একটা বিশৃঙ্খলার একটা অবস্থা রয়েছে, একটা আনরেস্ট রয়েছে। মানে যারা সমাজের নিচু শ্রেণী, আর্থিকভাবে নিচু শ্রেণী, তারা আক্রমণ করছে যারা সমাজের উঁচু শ্রেণীর মধ্যে রয়েছে। এবার কেন হচ্ছে, কারা, ওই বললাম না কারা দেশটা এটা ছুঁড়েছে, সেটা নিয়ে আমি জানি না, না জেনে বলা উচিত না, কিন্তু এই খড়টা রয়েছে, খড়টা নিয়ে একটু আলোচনা, যে এই যে দাহ্য পদার্থটা কী। দাহ্য পদার্থ হচ্ছে যে আর্থিক বৈষম্যটা। এই আর্থিক বৈষম্য থাকলে কিন্তু একটা সোশ্যাল একটা টেনশন শুরু হয়, ঠিক আছে? এবার যে ধরুন আর্থিকভাবে খুব দুর্বল, সে ভয় পেতে থাকে। কিছুদিন আগে একটা ছেলে ওই ইউপি থেকে এসছে, দিল্লির জার্নালিস্ট, এসে কলকাতায় ঘুরছিল, তো আমি সেটা শেয়ার করেছিলাম একটা ক্লিপ। ও বলছিল যে কলকাতায় যারা ই রিক্সা চালায়, ইলেকট্রিক্যাল রিক্সা, তারা ফোর হুইলার ড্রাইভারদের ভয় পায় না, কারণ তাদের মধ্যে একটা কিন্তু একটা আত্মমর্যাদা বোধ রয়েছে, যেটা এমনি এমনি আসেনি, কারণ তাকে সাপোর্ট করছে সরকার থেকে, ব্লু কলারদের সাপোর্ট করছে। তো সেই দরুন তাদের মধ্যে একটা একটা আমিও মানুষ সে মনে করে। তো এই অবস্থায় তার মাথাটাও চিন্তা ভাবনা করে, সে ভয় পায়, সে আনন্দ করে। কলকাতায় সিটি অফ জয় সেই জন্য বলে, সবার মুখেই হাসি, 3 টাকার চা খেয়েও হাসি, 25 টাকার চা খেয়েও হাসি। কিন্তু আপনি এবার মানুষকে যদি দমাতে শুরু করেন, মানে তার চা খাওয়ার ক্ষমতা নেই, 10 টাকার চা হয়ে গেছে, গরম চা খেতে গেলে 10 টাকা ন্যূনতম তাকে দিতেই হবে, তখন তার মধ্যে আস্তে আস্তে রাগ পুঞ্জীভূত হতে শুরু করে, মানে জমতে থাকে। একটা পর্যায়ে আসে, মানে অত্যাচারিত হতে হতে, অত্যাচারিত মানে আমি বলছি না যে সবসময় শারীরিকভাবে অত্যাচারিত, আর্থিকভাবে, সামাজিকভাবে, টোটাল, মানে সে যখন একটা আমাদের একটা স্ট্রেস জমতে থাকে, একটা পর্যায়ে আসে যখন তার মাথা আর কাজ করে না, মানে স্ন্যাপস, দ্য ব্রেন হ্যাজ স্ন্যাপড। তো সেইটা অনেকটা ওই অতিরিক্ত মাদকাসক্ত ব্যক্তি যে বাঘিনীকে নন্দিনী ভেবে মালা পরাতে যাচ্ছে, বা একটা শিশু যে কিছুই জানে না, সে ঢুকে পড়ছে বাঘমামা ভেবে, তো তার সাথে আর তখন আর তফাৎ থাকে না। তো এইটাই হলো প্রবলেম। এইটা কিন্তু আমরা দেখছি, মানে গোটা পৃথিবী জুড়ে হচ্ছে, যেখানে একটা আর্থিক বৈষম্য রয়েছে চূড়ান্ত আকারে, বা সামাজিক বৈষম্য, বা এটা যুগে যুগে হয়ে এসছে। এটা শুধু ভারতবর্ষে না, হালামোহা আমরা দেখেছি, আশপাশের দেশগুলোতেও আমরা দেখেছি, এবং এটা গোটা বিশ্বজুড়ে হয়ে এসছে, এবং যুগে যুগে এটা হয়ে আসবে। যখনই যখনই একটা সোশ্যাল একটা স্ট্রেস তৈরি হয়, বা যার থেকে স্ট্রেন তৈরি হয়, তখন এটা ক্র্যাক করে। যারা আপনার মেকানিক্যাল তারা বুঝবেন যে আপনি যদি একটা সারাক্ষণ একটা স্ট্রেসে রাখেন, একটা ফ্যাটিক স্ট্রেসটা বাড়ছে কমছে, একটা হাই লেভেলের থাকছে, তো একটা সময় কিন্তু এটা ফ্র্যাকচার করে। তো এইটাই হচ্ছে। এবার আমি জানি যে বাংলার অনেকে, যেটা আমি বলেছি যে মমতা সম্পর্কে পারসেপশন অডিওতে, যে একটা শ্রেণী মমতাকে পছন্দ করে না, এবং সেই শ্রেণীর মধ্যে অনেকেই একটা
অ্যাফ্লুয়েন্ট সেক্টরে একটা বড় পার্সেন্টেজ আছে যারা মমতাকে পছন্দ করে না। আমার বন্ধু মহলে তো অনেকেই করে না মমতাকে পছন্দ, মানে আমার কলেজের বন্ধু, এবং সেই কারণটাও আমি মমতা পারসেপশন অডিওতে বলেছি কেন তারা করে না। সব কিছু পেছনে তো একটা কারণ আছে, এইটার পেছনেও কারণ আছে। কিন্তু আমি বলবো যদি একটা তৃতীয় বিশ্বের সমাজকে নিয়ে এগোতে, মানে সঠিকভাবে এগোতে হয়, তাহলে তাকে কিছু প্রায়োরিটি সেট করতে হয়। আপনারা যারা ডাক্তার তারা নিশ্চয়ই জানেন আপনাদের যে দৈনন্দিন কর্ম, তার মধ্যে কিন্তু একটা প্রশ্নের উত্তরটা আছে। ধরুন আপনার কাছে একটা মাল্টিপল ইনজুরি নিয়ে কোনো একটা পেশেন্ট এলো, তো তখন আপনার প্রথম প্রাথমিক কর্তব্য কী থাকে বা প্রায়োরিটি কী থাকে? একে স্টেবল করা। এই নয় যে কনুইটা কোথায় আছড়ে গেছে বা কোথায় একটু লোম উঠে গেছে সেইটাকে অ্যাড্রেস করে না, তাকে আগে বাঁচাতে হবে। ইউ নিড টু স্টেবিলাইজ দ্যাট পেশেন্ট, দ্য ব্লাড প্রেশার, দ্য ব্লাড লস, এটাকে আপনাকে স্টেবল করতে হবে। হাড়গোড় ভাঙলে পরে হবে, এমনিতে ইনফ্লামেশন হয়ে থাকবে। বডিটা স্টেবল হোক, পেশেন্টটা স্টেবল হোক, বাঁচুক, তারপর আপনি এই ছোটোখাটো হাড় ভাঙলো কি এখানে ওখানে কোথায় ঢুকে আছে কাঁচ পেরেক, এগুলো আপনি ফিক্স করেন। একই আপনি ধরুন একটা মেকানিক্যাল, আপনি ধরুন আর্কিটেকচার বা সিভিল, তো আপনার ধরুন আপনাকে একটা একটা বাড়ি ধসে পড়ছে বা ভেঙে পড়তে চলেছে, তো তখন আপনি গিয়ে কী করেন? আপনি কি কোথায় গিয়ে ভেতরে একটু রং উঠে গেছে সেটা করেন, বা কোন দরজায় কি করাত খুলে গেছে, লক খুলে গেছে, সেগুলো আপনি করেন না। আগে আপনি দেখেন যে বাড়িটার কী অবস্থা, বাড়িটা ভেঙে পড়বে কি না। তো আপনাকে ইমিডিয়েটলি কিছু পিলার ঠিলার দিয়ে বাড়িটাকে মোটামুটি আপনাকে স্টেবল করতে হবে। প্রত্যেকটা বিষয়ই এরকম, মানে আপনাকে কিছু প্রায়োরিটি সেট করতে হবে। আপনি একসাথে তো সমস্ত কাজ করতে পারবেন না। তো আপনার যখন একটা তৃতীয় বিশ্বের সমাজকে নিয়ে আপনি হ্যান্ডেল করছেন, ফাইন্যান্সিয়ালি গোটা ভারতের সমস্ত রাজ্যের স্টেটাসে কিন্তু থার্ড ওয়ার্ল্ড, তো আপনাকে তখন কিছু প্রায়োরিটি সেট করতে হবে। আর থার্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে প্রায়োরিটি কারা? তারা যারা অসহায়, মানে শিক্ষার দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে যারা অসহায়। তো আমাদের ইন্ডিয়াতে মোটামুটি ধরুন 80% এই অসহায় শ্রেণীর মধ্যে পড়ে। তাদের শিক্ষাগত যোগ্যতা কম, আর্থিক সঙ্গতি বা পারিবারিক সঙ্গতি কম। তো সেক্ষেত্রে এই সেক্টরটাকে আপনার কিন্তু আগে টার্গেট করতে হবে, মানে এদের আপলিফটমেন্ট সমস্তভাবে। এবং আমি দেখছি যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেটাই করছে। এবার আপনি বলতেন বাকি 20% কী হবে? বাকি 20% ওই যে বললাম প্রায়োরিটাইজ, আপনাকে কোনি ছুঁড়ে গেছে কি একটু মাথার চুল উঠে গেছে সেটা পরে অ্যাড্রেস করতে হবে। এবং অবশ্যই যাদেরকে আপনি ওয়েট করাবেন তারা রেগে যাবে, কিছু করার নেই। তো আপনি এইভাবে ভেবে দেখুন যে যেই ছেলেটা ধরুন বা যেই মেয়েটা ক্লাস 12 পাস করেছে বা জাস্ট একটা নর্মাল গ্র্যাজুয়েট, তার পক্ষে কিন্তু রাজ্যের বাইরে গিয়ে চাকরি করাটা সম্ভব নয়, বা কোনো রকম কাজ সরকারি বেসরকারি বা যে কোনো একটা কাজ অত সহজ নয়। প্রক্ষান্তরে যে ধরুন একটা ডাক্তার, যে ইঞ্জিনিয়ার বা MBA করেছে, তার পক্ষে অনেক সহজ একটা রাজ্যের বাইরে গিয়ে বা দেশের বাইরে গিয়ে চাকরি করাটা অনেক পক্ষান্তরে অনেকটা সহজ। তো সেই ক্ষেত্রে ওই 20% রাগ করবে অবশ্যই, তারা মারা যাবে না, মানে তাদের পক্ষে আর্থিক সঙ্গতি আছে, শিক্ষাগত সঙ্গতি আছে, সে কোথাও না কোথাও গিয়ে একটা চাকরি খুঁজে নেবে। ওই রিমেনিং 80% কিন্তু চট করে পাবে না। সেই জন্য রিমেনিং 80%-এর জন্য সরকারকে প্রায়োরিটাইজ করতে হবে, এদেরকে আগে আমাকে কিন্তু বাঁচাতে হবে। এবং আমি দেখছি সেটাই করছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। এবং আমি সেটাই বলি, মানে অনেকে বলে যে তুই বা তুমি একটু বেশি তৃণমূলপন্থী কথাবার্তা বলো। আমি বলি না না, আমি এখন ঘোর রাত্রি, আমি যদি এখন রাত্রিটাকে দিন বলি তাহলে কি রাত দিন হয়ে যাবে? তা তো নয়। তো আমি যেটা দেখছি সেটাই বলছি, মানে সেটা যদি তৃণমূলের বদলে যদি অন্য কেউ করতো এক কথাই বলতাম, যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই শুধু বললাম। তো আশা করি এই গরম চায়ের, গরম 10 টাকার চায়ের বিষয়টা বোঝানো গেল। তো দেখা যাক কী হয়, কেননা বাংলার বাইরে, তো ওখানে কীভাবে ব্যাপারটা অ্যাড্রেস করবে জানি না, মানে দেখা যাক।